হ্যালো স্টুডেন্টস, আজকে এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ের নষ্টনীর ছোট গল্পে ষষ্ঠ পরিচ্ছেদের আলোচনা আমি করতে চলেছি। তোমরা মন দিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করো। দেখো, ষষ্ঠ পরিচ্ছেদ। সেদিন আষাঢ়ের নবীন মেঘে আকাশ আচ্ছন্ন, ঘরের মধ্যে অন্ধকার ঘনীভূত হইয়াছে বলিয়া চারু তাহার খোলা জানালার কাছে একান্ত ঝুঁকিয়া পড়িয়া কি একটা লিখিতেছে। তাহলে কি আছে যে আষাঢ়ের নবীন মেঘ, সেই নবীন মেঘে আষাঢ়ের নবীন মেঘে আকাশ আচ্ছন্ন হয়ে আছে, ঘন অন্ধকার এবং ঘরের মধ্যে অন্ধকার ঘনীভূত হয়ে এসেছে। আর চারু তখন কি করছে, খোলা জানালার সামনে বসে ঝুঁকে কি একটা লিখছে। অমল কখন নিঃশব্দ পদে পশ্চাতে আসিয়া দাঁড়াইল তাহা সে জানিতে পারিল না। কখন অমল তার পেছনে এসে গুটি গুটি পায়ে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে সে বুঝতে পারল না। বাদলা স্নিগ্ধ আলোকে চারু লিখিয়া গেল, অমল পড়িতে লাগিল। অমল তারপর পড়তে লাগলো। চারু লিখছে, অমল পড়ছে পেছনে দাঁড়িয়ে চুপচাপ। পাশে অমলেরই দুই একটা ছাপানো লেখা খোলা পড়িয়া আছে। চারুর কাছে সেগুলি রচনার একমাত্র আদর্শ। সে যে নিজে লিখছে, পাশে যে অমলের লেখাগুলো আছে ওইগুলো ওর অনুপ্রেরণা ওকে দিয়েছে লেখার জন্য, ওইগুলো তার কাছে আদর্শ। সে দেখেছে কেমনভাবে লিখতে হয়, এবার সে নিজে চেষ্টা করছে। তবে যে বলো তুমি লিখতে পারো না, হঠাৎ করে অমল বলে উঠলো। তবে যে তুমি বলো লিখতে পারো না, চারুকে বলল। হঠাৎ অমলের কণ্ঠ শুনিয়া চারু অত্যন্ত চমকিয়া উঠিল, তাড়াতাড়ি খাতা লুকাইয়া ফেলিল, কহিল তোমার ভারী অন্যায়। তখন হঠাৎ অমলের গলার আওয়াজ শুনে চারু অত্যন্ত চমকে গেল এবং চমকে গিয়ে বলছে, তাড়াতাড়ি খাতা লুকিয়ে ফেললো। খাতা লুকিয়ে ফেলে বলছে, তোমার এটা কিন্তু ঠাকুরপো ভারী অন্যায়। অমল বলছে, কি অন্যায় করেছি? চারু বলল, লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? লুকিয়ে লুকিয়ে তুমি আমার খাতা কেন দেখছিলে? অমল বলল, প্রকাশ্যে দেখতে পাইনি বলে। প্রকাশ্যে তো আমি দেখতে পাই না, সেই কারণে। চারু তাহার লেখা ছিঁড়িয়া ফেলিবার উপক্রম করিল। চারু কি করলো, সে তার লেখা ছিঁড়ে ফেলতে চাইল। অমল ফস করিয়া তাহার হাত হইতে খাতা কাড়িয়া লইল। চারু কহিল, তুমি যদি পড়ো তোমার সঙ্গে জন্মের মতো আরি। তুমি যদি আমার লেখা পড়ো তাহলে তোমার সাথে কিন্তু আমি আর কোনো সম্পর্ক, কোনো কথা বলবো না, আরি জন্মের মতো। অমল বলল, তুমি যদি পড়তে বারণ করো তাহলে তোমার সঙ্গে জন্মের মতো আরি। অমল কি বলল চারুকে, তুমি যদি আমাকে পড়তে বারণ করো তাহলে কিন্তু তোমার সঙ্গে জন্মের মতো আরি। চারু বলল, আমার মাথা খাও ঠাকুরপো, পড়ো না, আমার মাথা খাও, তুমি আর পড়ো না ওটা। অবশেষে চারুকেই হার মানিতে হইল। অবশেষে চারু হার মানল, কারণ অমলকে তাহার লেখা দেখাইবার জন্য মন ছটফট করিতেছিল। এদিকে অমলকে লেখা দেখানোর জন্য চারুর মন ছটফট করছে, অথচ দেখাইবার বেলায় যে তাহার এত লজ্জা করিবে তাহা সে ভাবে নাই। দেখানোর সময় তা সে কেমন লিখেছে দেখো। একজন প্রতিষ্ঠিত সাহিত্যিকের কাছে অপর একজন যখন লেখা পাঠায় বা লেখা পড়ায় তখন কিন্তু সে লজ্জাই পাওয়ার কথা, কারণ তার লেখা তো তার থেকে নগণ্যই হবে। কিন্তু সে সেটা ভাবেনি, লজ্জা পায়নি, সেটা ভাবেনি, সে লজ্জার ব্যাপারটা চারু ভাবেনি। অমল যখন অনেক অনুনয় করিয়া পড়িতে আরম্ভ করিল তখন লজ্জায় চারুর হাত পা বরফের মতো হিম হইয়া গেল। এবার অমল যখন পড়ছে তখন চারুর লজ্জা পাচ্ছে। কহিল, আমি পান নিয়ে আসি গে। বলছে, আমি পান নিয়ে আসি গে বলিয়া তাড়াতাড়ি পাশের ঘরে পান সাজিবার উপলক্ষ করিয়া সে চারু ওই ঘর থেকে চলে গেল। অমল পড়া সাঙ্গ করিয়া চারুকে গিয়া কহিল, চমৎকার হয়েছে। সে আবার প্রশংসা করছে চারু পানে খয়ের দিতে ভুলিয়া কহিল, পানে যে খয়ের দেয়, খয়ের দিতে ভুলে গেল। বলল, যাও আর ঠাট্টা করতে হবে না, দাও আমার খাতা দাও, আমার খাতাটা দাও তো, আর তোমাকে ঠাট্টা করতে হবে না। অমল কহিল, খাতা এখন দেবো না, লেখাটা কপি করে নিয়ে কাগজে পাঠাবো। লেখাটা আগে কপি করে নিই, তারপর কাগজে তোমার ছাপা হবে, পাঠাবো। চারু বলল, হ্যাঁ কাগজে পাঠাবে বই কি, সে হবে না, কাগজে আমি দেবো না। চারু বলল, ভারী গোলমাল করিতে লাগিল। চারু ভারী গোলমাল করিতে লাগিল। চারু কিন্তু সেটা মানলো না, গোলমাল করছে, সে পাঠাবে না। অমলও কিছুতে ছাড়িল না। অমলও বলছে, অমলও সে এক কথায় অটল থাকলো, বলছে আমি ছাড়বো না, আমি পাঠাবো। সে যখন বারবার শপথ করিয়া কহিল কাগজে দিবার উপযুক্ত হইয়াছে, অমল বলছে এটা কাগজে দেবার উপযুক্ত হয়েছে, তখন চারু যেন নিতান্ত হতাশ হইয়া কহিল, তোমার সঙ্গে তো পেরে উঠবার জো নেই, তোমার সঙ্গে তো আমি পেরে উঠতে পারবো না। যেটা ধরবে সে আর কিছুতেই ছাড়বে না, তুমি যে কাজটা করতে চাও সেটা তুমি করেই ছাড়ো। আচ্ছা, অমল কহিল, দাদাকে একবার দেখাতে হবে, ভূপতিকে একবার দেখাতে হবে। শুনিয়া চারু পান সাজা ফেলিয়া আসন হইতে বেগে উঠিয়া পড়িল। খাতা কাড়িবার চেষ্টা করিয়া কহিল, না তাকে শোনাতে পাবে না। বলছে, না তাকে শোনানো যাবে না, তাকে যদি আমার লেখার কথা বলো তাহলে আমি আর একটা অক্ষরও লিখবো না। বলছে, তুমি যদি তাকে দেখাও তাহলে আমি একটা অক্ষরও কিন্তু লিখবো না, আর এক অক্ষর লিখিব না। দেখো,
এখানে কিন্তু ভূপতি প্রথম থেকেই অমলকে সেই কথোপকথন দু ভাইয়ের মধ্যে হচ্ছে বলেছিল চারুকে দেখার জন্য, চারুকে পড়ানোর জন্য এবং চারুকে উৎসাহ দেওয়ার জন্য। অমল সেই কাজটাই করছে, ঠিক আছে। এবার অমল বলছে, বৌঠান তুমি ভারী ভুল বুঝছো, দাদা তুমি যে মুখে যাই বলুন তোমার লেখা দেখলে খুব খুশি হবেন, দাদা কিন্তু খুব খুশি হবেন। চারু বলল, তা হোক, আমার খুশিতে কাজ নেই, আমার সেই খুশিতে কাজ নেই। চারু প্রতিজ্ঞা করিয়া বসিয়াছিল সে লিখিবে, অমলকে আশ্চর্য করিয়া দিবে, মন্দার সহিত তাহার যে অনেক প্রভেদ এ কথা প্রমাণ না করিয়া সে ছাড়িবে না। মন্দাকে সে যে একটা ঈর্ষা করে, হিংসে করে, সেইটা সে প্রমাণ করতে চায় যে হ্যাঁ সে মন্দার থেকে ভালো, কারণ সে লেখালেখি করে। কারণ মন্দাও তো সেই লেখালেখি অমলের কাছে আসছিল, কারণ অমল যে লেখাগুলো লিখছিল তার রচনাগুলো শুনতে চাইছিল। এবার চারু আরও প্রমাণ করতে চাইলো, এতদিন চারু সেই জায়গাতে ছিল, এবার চারু চাইছে যে সে নিজে লিখবে, তাহলে অমলের প্যারালালি হয়ে যাবে। এ কয়দিন বিস্তর লিখিয়া সে ছিঁড়িয়া ফেলিয়াছে, যাহা লিখিতে যায় তাহা নিতান্ত অমলের লেখার মতো হইয়া উঠে। মিলাইতে গিয়া দেখে এক একটা অংশ অমলের রচনার হইতে প্রায় অবিকল উদ্ধৃত হইয়া আসিয়াছে, যেন অমলেরই মতো সে লিখেছে। সেইগুলি ভালো, বাকিগুলো কাঁচা। বলছে সেইগুলোই ভালো, যেগুলো অমলের মতো সেগুলো ভালো, বাকি লেখাগুলো কাঁচা। দেখিলে অমল নিশ্চয়ই মনে মনে হাসিবে, ইহাই কল্পনা করিয়া চারু সেই সকল লেখা কুটি কুটি করিয়া ছিঁড়িয়া পুকুরের মধ্যে ফেলিয়া দিয়েছে। তারপর চারু কী করেছে, সেইগুলোকে ছিঁড়ে ফেলেছে কুটি কুটি করে, তারপরে পুকুরের জলে ফেলে দিয়েছে। পাছে তাহার একটা খণ্ড দৈবাত অমলের হাতে আসিয়া পড়ে। পাছে কি হয়, একটা খণ্ড অমলের হাতে এসে পড়ে, দৈবাত একটা খণ্ড অমলের হাতে এসে পড়ে, সেই বাজে লেখাগুলো। প্রথমে সে লিখিয়াছিল শ্রাবণের মেঘ, শ্রাবণের মেঘ বলে একটা লেখা লিখেছিল, মনে করিয়াছিল ভাবাশ্রু জলে অভিষিক্ত খুব একটা নূতন লেখা লিখিয়াছি। ভাবের অশ্রুতে মানে ভাবাশ্রু জল, মানে ভাবনা খুব সুন্দর ফুটে উঠেছে। হঠাৎ চেতনা পাইয়া দেখিল জিনিসটা অমলের আষাঢ়ের চাঁদের এপিঠ ওপিঠ মাত্র, মানে আষাঢ়ের চাঁদ লিখেছিল কে, অমল, আর এ লিখেছে চারু লিখেছে শ্রাবণের মেঘ, পুরো এপিঠ ওপিঠ হয়ে গেছে, একদম অবিকল হয়ে গেছে। অমল লিখিয়াছে মানে আষাঢ়ের চাঁদের এপিঠ ওপিঠ। আচ্ছা, অবিকল বলতে একটুখানি অমলের সাথে মিল আছে, একটা পয়সার যেমন দুটো দিক আছে, দুটো দিক আলাদাই হয়ে থাকে, একটা হেড আর একটা টেল, কিন্তু হুবহু এক হলেও কিন্তু ভেতরের বিশেষ বস্তু কিন্তু আলাদা আছে, কিছুটা কাছাকাছি, অনেকটা কাছাকাছি। এবার দেখো, হঠাৎ চেতনা পাইয়া দেখিল, এবার অমল লিখিয়াছে, ভাই চাঁদ তুমি মেঘের মধ্যে চোরের মতো লুকাইয়া বেড়াইয়াছো কেন? বলছে চাঁদ তুমি কেন মেঘের মধ্যে, অর্থাৎ ও আষাঢ়ের চাঁদের কথা বলছে, নিজের আষাঢ়ে, এখানে ফিলোসফিক্যাল মিনিং আছে, দেখো অন্তর্নিহিত মানেটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে অমল বলছে ও তো আষাঢ়ের চাঁদ লিখেছে, হাই রে চাঁদ, শ্রাবণের মেঘ লিখেছে চারুলতা, তুমি মেঘের মধ্যে কেন লুকিয়ে আছো? চারু লিখিয়াছিল, সখী কাদম্বিনী হঠাৎ কোথা হইতে আসিয়া তোমার নীলাঞ্চলের তলে চাঁদকে চুরি করিয়া পলায়ন করিতেছ। কি সুন্দর চারু লিখেছে না? সখী কাদম্বিনী বলে একটা চরিত্র, তাকে বলছে সখী, হঠাৎ কোথা থেকে তুমি এসে তোমার নীলাঞ্চলের, নীল অঞ্চল অর্থে আঁচল, নীল রঙের আঁচলের তলায়, অর্থাৎ এখানে নীল আকাশের কথা বলা হচ্ছে, তার তলায় চাঁদকে চুরি করিয়া তুমি চাঁদকে নিয়ে কেন পলায়ন করেছো? মেঘ কেটে গিয়ে কি হয়েছে, এবার কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে, দেখো নীল আকাশ। কোনো মতেই অমলের গণ্ডি এড়াইতে না পারিয়া অবশেষে চারু রচনার বিষয় পরিবর্তন করিল, রচনার বিষয় চারু পরিবর্তন করে দিল। অমলের গণ্ডি কিছুতেই সে এড়াতে পারল না। চাঁদ মেঘ শেফালি বউ কথা কও এই সমস্ত ছাড়িয়া চাঁদ মেঘ শেফালি বউ কথা কও এই সমস্ত ছাড়িয়া সে কালীতলা বলিয়া একটা লেখা লিখিল। চাঁদ নিয়ে লিখেছিল আষাঢ়ের চাঁদ লিখেছিল অমল, সে তার সাথে মানে সাজুজ্য রেখে ও লিখেছিল শ্রাবণের মেঘ। তো এইগুলো সব ছেড়ে ও লিখতে গেল কালীতলা বলে একটা লেখা। তাহাদের গ্রামে ছায়ায় অন্ধকার পুকুরটির ধারে কালীর মন্দির ছিল, এটা চারু লিখছে। সেই মন্দিরটি লইয়া তাহার বাল্যকালের কল্পনা, ভয় ও ঔৎসুক্য, সেই সম্বন্ধে তাহার বিচিত্র স্মৃতি, সেই জাগ্রত ঠাকুরানীর মাহাত্ম্য সম্বন্ধে গ্রামে চিরপ্রচলিত প্রাচীন গল্প। ঠিক আছে, চিরপ্রচলিত প্রাচীন গল্প। আচ্ছা দেখো, বিচিত্র স্মৃতি আছে, সেই জাগ্রত ঠাকুরানীর মাহাত্ম্য সম্পর্কে গ্রামের চিরপ্রচলিত প্রাচীন গল্প আছে,
তার যে ছোটোবেলার ভয়, সেই মন্দির নিয়ে তার যে ঔৎসুক্য, সেইগুলো সম্পর্কে সে কিন্তু এখানে লিখছে কালীতলায়। এই সমস্ত লইয়া সে একটি লেখা লিখিল। তাহার আরম্ভভাগ অমলের লেখার ছাদে কাব্যাড়ম্বর পূর্ণ হইয়াছিল। তাহার আরম্ভভাগ বলতে তার সে যে শুরু করেছে, সেই শুরুর অংশটা বা শুরুর অংশটুকু কি হয়েছে, অমলের লেখার ছাদে কাব্যাড়ম্বর পূর্ণ। অমল যেভাবে লিখেছিল সেই ছাঁচেই কিন্তু বা সেই ছাদেই কিন্তু লেখা। কাব্যাড়ম্বর পূর্ণ মানে ওইভাবেই কিন্তু লেখা। কিন্তু খানিকটা অগ্রসর হইতেই তাহার লেখা সহজেই সরল হয়ে গেল। মানে কি, সরল এবং পল্লীগ্রামের ভাষাভঙ্গি আভাসে পরিপূর্ণ হইয়া উঠিল। অমল লিখছে তার যে ভাবনা চিন্তা একটা পরিমার্জিত ভাষায়। সেই রকম চারু চেষ্টা করেছিল, সেটা ভীষণ শক্ত। সেটা চারু সেইখানে মানে সেই প্যারালালি লিখতে শুরু করেছিল। আস্তে আস্তে যত এগোতে লাগলো, যত এগোতে থাকলো, সে দেখতে পেল যে সে কিন্তু তার ভাষা কিন্তু অত্যন্ত গ্রাম্য ভাষা হয়ে যাচ্ছে। এই লেখাটা অমল কারিয়া লইয়া পড়িল। তাহার মনে হইল গোড়ার দিকটা বেশ সরস হইয়াছে, নিরস কিছু নেই, মানে সরস করতে ভালো লাগবে, কিন্তু কবির তো শেষ পর্যন্ত রক্ষিত হয় নাই। যা হোক, প্রথম রচনার পক্ষে লেখিকার উদ্যম প্রশংসনীয়। প্রথম যেহেতু লিখেছে সেই জন্য প্রশংসনীয় লেখা। চারু কহিল, ঠাকুরপো, এসো আমরা একটা মাসিক কাগজ বের করি, এসো আমরা একটা মাসিক পত্রিকা বের করি। কি বলো? বলছে, কি বলো যদি আমরা এটা করি? অমল বলল, অনেকগুলি রৌপ্যচক্র না হলে সে কাগজ চলবে কি করে? অনেকগুলো যদি রূপোর চক্র না থাকে তাহলে সেই কাগজ চলবে কি করে? রৌপ্যচক্র কিন্তু ওই অনুমোদন থাকতে হবে। চারু বলছে, আমাদের এই কাগজে কোনো খরচ নেই, অনুমোদন থাকতে হবে, খরচ করতে হবে। রৌপ্যচক্র বলতে এখানে টাকার কথাই মেনলি বোঝানো হচ্ছে, পয়সা। সেই জন্য বলছে যে কোনো খরচ নেই, ছাপা হবে না তো হাতের অক্ষরে লিখবো। এটা যদি মুদ্রিত নাই হয়ে থাকে, হাতের অক্ষরে লেখা হবে, তাতে তোমার আমার ছাড়া আর কারো লেখা বেরোবে না। বলছে সেই কাগজে শুধুমাত্র অমল আর চারুর লেখাই বেরোবে। এটা চারুর বক্তব্য। কাউকে পড়তে দেওয়া হবে না, কেউ আর পড়বে না, শুধুমাত্র আমরা লিখবো, আমরাই পড়বো। কেবল 2 কপি করে বের হবে, 2টো কপি করে বের হবে, একটি তোমার জন্য আর একটি আমার জন্য। কিছুদিন পূর্বে হইলে অমল এই প্রস্তাবে মাতিয়া উঠিত, কিছুদিন আগে হলেও কিন্তু অমল এই প্রস্তাবটা মেনে নিত। এখন গোপনতার উৎসাহ তাহার চলিয়া গেছে। এখন তো গোপনতা আর কিছু নেই, কেননা এখন গোপনে সে লিখতে চায় না, কারণ সে জানে সে ভালো লেখে এবং সে প্রতিষ্ঠিত লেখক হয়ে গেছে। সেই জন্য তার লেখা ছাপাও হয়। এখন 10 জনকে উদ্দেশ না করিয়া কোনো রচনায় সে সুখ পায় না। এখন 10 জনের জন্য লেখা হয় তার লেখাটা, কিন্তু আগে লিখতো শুধুমাত্র চারুর জন্য, একজন পড়তো, এখন 10 জন মানে সবাই এখানে পড়ছে। তবু সাবেককালের ঠাট বজায় রাখিবার জন্য উৎসাহ প্রকাশ করিল। সাবেককালের ঠাট বজায় রাখবে যে হ্যাঁ, আমাদের লেখা বেরোবে, আমরা শুধুমাত্র আর কেউ পড়বে না, আমরাই। কহিল, সে বেশ মজা হবে। চারু কহিল, কিন্তু প্রতিজ্ঞা করতে হবে, আমাদের কাগজ ছাড়া আর কোথাও তুমি লেখা বের করতে পারবে না, শুধুমাত্র আমাদের কাগজ, শুধুমাত্র আমাদের কথাটা যেখানে চলে আসছে, এটা একটা ঠাট বোঝাচ্ছে। সাবেককালের ঠাট বলতে আগে এই ঠাটগিরিটা ছিল, কিন্তু এখন যেহেতু সকলের সম্মুখে পরিচিতিকরণ ঘটেছে, এখন সেই ঠাটটা আর নেই, সকলের জন্য সকলে এবার কিন্তু তাকে সম্মান করবে, সে সেটাই চায়, তাই তো? লেখক বা সাহিত্যিকদের তাই হয়ে থাকে, অমলেরও তাই হলো। চারু বলছে, কিন্তু প্রতিজ্ঞা করো, অমলকে বলছে প্রতিজ্ঞা করতে হবে, আমাদের কাগজ ছাড়া আর অন্য কোথাও সে লেখা বের করতে পারবে না। অমল বলল, তাহলে সম্পাদকেরা যে মেরেই ফেলবে, সম্পাদকেরা তো লেখা চায়, তাহলে তো ওরা মেরে ফেলবে আমার লেখাগুলো যদি না দিই। চারু বলছে, আর আমার হাতে বুঝি মারের অস্ত্র নেই, আর আমি বুঝি তোমাকে মারতে পারি না? সেইরূপ কথা হইল। 2 সম্পাদক, 2 লেখক এবং 2 পাঠকে মিলিয়া কমিটি বসিল। দুজনে মিলে এবার আলোচনা করতে শুরু করলো। অমল কহিল, কাগজের নাম দেওয়া যাক চারুপাঠ, কাগজের নাম হবে চারুপাঠ। চারু কহিল, না, এর নাম অমলা, এর নাম হবে অমলা। প্রথমে নাম রাখা হয়েছিল চারুপাঠ, যেটা অমল বলেছিল। এইগুলো কিন্তু প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন, পড়াতে আমি কিন্তু বলে দিচ্ছি, দেখো। আর চারু বলল, না, এর নাম রাখা হবে অমলা, অমলের নামের সাথে সাজুজ্য রেখে। এই নূতন বন্দোবস্তে চারু মাঝের কয়দিন দুঃখ বিরক্তি ভুলিয়া গেল। আর কোনো দুঃখ ছিল না, মন্দাকে নিয়ে বিরক্তি ছিল না মনে।
তাহাদের মাসিক পত্র দিতে তো মন্দার প্রবেশ করিবার কোনো পথ নাই, তাদের মাসিক পত্র তো আর মন্দা ঢুকতে পারবে না, এবং বাহিরের লোকেরও প্রবেশের দ্বার বন্ধ, কেউ আর আসতে পারবে না অমল আর চারুর মাঝে। ব্যাস, এই হলো মানে চারুর একটা ফন্দি। চারু অমলকে আটকে রাখলো, আর অমলের কাছে মন্দাকেও আসতে দিল না, আর অন্য কেউ আসতে পারবে না, শুধুমাত্র চারু যেমন ছিল তেমন থাকবে। এটা চারুর নিজের থেকে মানে চারু করলো, এটা অমলের উদ্দেশ্যে চারু করলো। এবার চারু তাতে ভীষণ খুশি। এই গেল ষষ্ঠ পরিচ্ছেদ। দেখো এইখানে যে আলোচনা যে মর্মার্থ, আমি বলবো এই মর্মার্থ হচ্ছে চারুর অমলের প্রতি দুর্বলতা ঠিক বলবো না, অমল যে বেরিয়ে যাচ্ছে, একদম সবার সাথে বেরিয়ে যাচ্ছে, একদম চারুর কাছে আর থাকছে না, সেই চারুর গণ্ডি পেরিয়ে সে বেরিয়ে যাচ্ছে, সেটা চারু একদম মেনে নিতে পারলো না। সে একটা সিদ্ধান্ত নিল যে সে লিখবে এবং মন্দাকে দূরে রাখবে, এবং চারু আর অমলের মাঝে সে কাউকে আনতে চায় না। সে একটা পত্রিকা বের করবে ঠিক করলো, যেখানে শুধুমাত্র অমল আর চারু লিখবে, দুজনেই সম্পাদক, দুজনেই লেখক, সেখানে আর বাইরের কেউ প্রবেশ করতে পারবে না। মন্দা ছাড়াও বাইরের আর কোথাও বাইরের কেউ আর কি এইখানে লেখা পাঠাতেও পারবে না, আর কারুর ছাপাও হবে না, আর অমলও বাইরে কোথাও ছাপতে পারবে না। এইভাবে অমলকে চারু কিন্তু একটা জায়গায় আটকে রাখার চেষ্টা করলো। এটা হচ্ছে চারু আর অমলের যে সম্পর্কটা গড়ে উঠেছিল, সেই সুন্দর সম্পর্কের মাঝে চারুর একটা নারী মনস্তত্ত্ব, দেখো একটা ঈর্ষার কারণ হয়ে উঠেছিল মন্দা। সেই ঈর্ষার কারণের বহিঃপ্রকাশ ঘটছে তার এই সমস্ত সিদ্ধান্তগুলো। তারপর হচ্ছে অমলের বেরিয়ে যাওয়া, অমলের চারুর গণ্ডি পেরিয়ে যাওয়া, সেটা চারু মেনে না নেওয়া, চারুর পরিচিত জগৎ পাল্টে যাওয়ার সাথে সাথে এই যে নষ্টনীরের একটা ইঙ্গিত আসছে। চারুর পরিচিত জগৎ মানে চারুর যে পরিচিত জগৎ, যে চারুর যে বানানো নীর যে বাসা, সেটা ভেঙে যেতে দেবে না সে। তার একমাত্র সেখানে প্রাণবিন্দু বা প্রাণকেন্দ্র কোথায় বা প্রাণ কোথায়, অমলে এসে ঠেকে। সেই অমলেও যদি চলে যায় তাহলে নষ্ট নীর হয়ে যাবে। সেই নীরটাকে বাঁচানোর চেষ্টা করছে চারু, গল্পকথক বিশেষ করে চারুর হাত ধরে বাঁচানোর চেষ্টা। কিন্তু এই নীর কি বাঁচবে? সেই জন্যই নাম হচ্ছে নষ্ট নীর। পরবর্তী পরিচ্ছেদে যত এগোবো দেখা যাবে নষ্ট নীর কীভাবে পরিণতি পেল। তোমাদের প্রশ্ন এইভাবে আসতে পারে যে সেদিন আষাঢ়ে নবীন মেঘে আকাশ আচ্ছন্ন, কোন পরিচ্ছেদের অংশ? এটা দিয়ে দিল। এবার শুরু হচ্ছে এইভাবে, তুমি যদি পড়ো তোমার সঙ্গে জন্মের মতো আরি। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে, কে কাকে একথা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যায় বুঝিয়ে দাও নিজের ভাষায়। চারুর যে ষষ্ঠ পরিচ্ছেদের আলোচনায় চারুর ছোট কী লিখেছিল? শ্রাবণের মেঘ। আর অমল কী লিখেছিল? আষাঢ়ের চাঁদ। এই শ্রাবণের মেঘের সাথে আষাঢ়ের চাঁদের যে একটা সাযুজ্য রেখে যে একটা চারু যে লেখাগুলো লিখেছিল, সেই লেখাগুলোর মর্মার্থ তোমার নিজের ভাষায় লেখো। যেমন এই কথাটা দিতে পারে যে চারু লিখেছিল, সখী কাদম্বিনী হঠাৎ কোথা হইতে আসিয়া তোমার নীলাঞ্চলের তলে চাঁদকে চুরি করিয়া পলায়ন করিতেছ। এটা কোন প্রসঙ্গে চারু বলেছিল, কেন বলেছিল, বুঝিয়ে দাও। বা এরকমও আসতে পারে যে ভাবাশ্রু জলে অভিষিক্ত খুব একটা নূতন লেখা লিখিয়াছি, এটা কার কথা, আর এটা বুঝিয়ে দাও। এছাড়া এইখানে ভাই চাঁদ তুমি মেঘের মধ্যে চোরের মতো লুকাইয়া বেড়াইয়াছ কেন, কার উক্তি, কে বলেছে, কার উদ্দেশ্যে বলেছে, কোন প্রসঙ্গে বলেছে। এছাড়াও তোমাদের বড় প্রশ্ন আমি বলে দিই, এখানে কিন্তু তোমাদের চারুর লেখা, চারু যে লিখতে শুরু করেছিল, চারু লিখতে শুরু করার কারণ কি ছিল, এখানে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। এবং সে যে লিখতে লিখতে এগিয়ে গেল, সব ধরনের প্রশ্ন সব অ্যাঙ্গেল থেকে করে রাখার চেষ্টা করবে, জিসটা সব অ্যাঙ্গেলে বুঝে রাখবে, তাহলেই কিন্তু যেমনই প্রশ্ন আসুক না কেন তোমরা পারবে। তার লেখার প্রকৃতি কেমন ছিল, প্রথমে তার লেখার প্রকৃতি কেমন ছিল, সে লিখছিল যখন অমলের মতোই লিখছিল, কিন্তু তারপরে সেটা সরস থেকে নিরস হলো, কারণ গ্রাম্য সহজ সরল ভাষায় চলে এলো। ঠিক আছে, এই হলো ষষ্ঠ পরিচ্ছেদের আলোচনা। প্রশ্ন উত্তর এখান থেকে পড়ার বিশেষ কিছু না। এইখানটা বিশেষ বলতে এইখানটা ঈর্ষার কারণে চারুর এই পত্রিকা বের করার সিদ্ধান্ত মন্দাকে সরালো অমলের কাছ থেকে। আর অমল যে দুটো পয়েন্ট, মেন দুটো পয়েন্ট, 1 নম্বর মন্দা, আর 2 নম্বর যেটা বললাম, আর 2 নম্বর হচ্ছে চারুর গণ্ডি পেরিয়ে যাওয়ার যে একটা
এখানে চারুর গণ্ডি যে পেরিয়ে যাচ্ছে, চারু থেকে সে বেরিয়ে যাচ্ছে, সেটা চারু মেনে নিতে পারলো না, সেই কারণে তার পত্রিকা বের করার সিদ্ধান্ত। এবার পত্রিকাগুলোর কী কী নাম দেওয়া হচ্ছিল সেগুলো তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে তোমাদের সপ্তম পরিচ্ছেদের আলোচনা। নষ্টনীর ছোট গল্প একটু বড় আছে, সেই জন্য একটা একটা করে পরিচ্ছেদ আমি আলোচনা করছি এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করো, আর লাইভ ক্লাসগুলোই দেখো। তোমাদের পঞ্চম পরিচ্ছেদ পর্যন্ত আমি তোমাদের পড়িয়েছি, ওইগুলো তোমরা দেখে নিও। আর অবশ্যই অবশ্যই ষষ্ঠ পরিচ্ছেদে, এটা কিন্তু লাইভ ক্লাস নয়, এটা এমনি একটা আমি ক্লাস করালাম, তোমরা এই ক্লাসগুলো অবশ্যই সার্চ করে পেয়ে যাবে। আর পরের ক্লাসে থাকবে সপ্তম পরিচ্ছেদের আলোচনা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো, আর লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।